সময় কেটে যাচ্ছে বহমান নদীর স্রোতের ন্যায়। দেখতে দেখতে উৎসব বড় হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবী নিয়ে তার এক আলাদা জগৎ তৈরি হচ্ছে। তবে সেই জগতে কোথায় না কোথাও এক কোনো ঘাপটি মেরে অপ্রিয় রূপে পড়ে আছে মেহরাব নামক মানুষটা। উৎসার মাঝে মাঝে মনে হয় অপ্রিয় মানুষটা বোধহয় মেহরাবের জন্যই তৈরি হয়েছে। না হলে যখনই মানুষটার সাথে দেখা হবে তখনই কোনো না কোনো বিষয়ে দুজনের ঝগড়া হবে, তাও আবার যেন তেন একদম মারামারি টাইপ ঝগড়া। দুজন দুজনকে দেখতেই পারে না। ওদের ঝগড়ার বলির ফাটা হয় তিয়াস। শেষে দুজন তিয়াসকে ঝাড়ি দিয়ে দুদিকে চলে যায়, আর মাছ থেকে বেচারা তিয়াস ব্যাককেলের মতো দুজনে ঝাড়ি খায়। উৎস অনেকবার চেষ্টা করেছে মেহরাবের সাথে ঝগড়া না করার, কিন্তু পারলে তো মেহরাব এমন কিছু করবে যে যে ঝগড়া করতে বাধ্য। মাঝে মাঝে উৎসার ইচ্ছে হয় ইট মেরে মেহরাবের মাথা ফাটিয়ে দিতে। খালি ভাইয়ের বন্ধু হয়, সেই খাতিরে কিছু বলতে পারে না। না হয় এতদিনে বেটাকে হসপিটালে পাঠিয়ে ছাড়ত। মেহরাবকে অপ্রিয়র তালিকায় ফেলার আরও কিছু কারণ আছে। উৎসাহ তখন কিশোরী, ক্লাস 9-এ উঠেছে সবে মাত্র। ওর প্রায় সব বান্ধবীরাই প্রেম করত, একমাত্র ও আর ওর বেস্ট ফ্রেন্ড তানজিলা বাদে। বান্ধবীদের বিভিন্ন অনুভূতির কথা শুনে বেচারি উৎসাহ অবচেতন মনে ইচ্ছে হয় প্রেম করার, কিন্তু কেউ একজন থাকবে যে তাকে উন্মাদের মতো ভালোবাসবে, তার চিন্তায় চিন্তিত থাকবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু ও জানে তিয়াস জানলে খুন করে ফেলবে। তিয়াস এসব পছন্দ করে না, উৎসারও এসব পছন্দ হয় না। কিন্তু কথায় আছে সঙ্গদোষ লোহা বাসে। উৎসার বেলায় কিছুটা তেমন হলো। সবই কিশোরী বয়স, আগে ঠাসা মন। ও চায় না ওর জন্য ওর বাবা মা ভাই এদের কোনো সম্মানহানি হোক, তাই নিজেকে যথাসাধ্য সামলে রাখার চেষ্টা করে। তবে শেষ রক্ষা বুঝে হলো না। শুরুটা ছেলেটাই করেছে। উৎসার এতে বিন্দুমাত্র দোষ নেই। ছেলেটার নাম শাওন উৎসার ক্লাসমেট, সাথে ক্লাস টপার। হুট করে শাওন উৎসার অনেক খেয়াল রাখতে শুরু করে দেয়। শাওন ছেলেটা উৎসার খুব ভালো বন্ধু, তাই উৎসাহ তেমন কিছু ভাবেনি। ভেবেছে ফ্রেন্ড হিসেবে ওকে ট্রিট করছে। ক্লাসে উৎসাহের কোনো সমস্যা হলে শাওন এসে পাশে দাঁড়াতো। কোনো পড়া বুঝতে সমস্যা হলে নিজ উদ্যোগে উৎসাহকে ডেকে নিয়ে পড়া বুঝিয়ে দিত। উৎসাহ কখনো শাওনকে নিয়ে কিছু ভাবেনি। বন্ধু হিসেবে এতটুকু করতে পারে স্বাভাবিক। এমনই একদিন উৎসাহ তার সব বান্ধবীরা মিলে গল্প করছে। এর মাঝে হুট করে শান্তা বলে উঠলো, তোরা কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করেছিস? সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে। শান্তা কি বোঝাতে চাইছে কেউ বুঝতে পারছে না। ওর কথার মাঝে বুঝতে না পেরে তানজিলা ধমক দিয়ে বলল, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বল। শান্তা আস্তে করে বলল, ইদানিং আমি একটা বিষয় খেয়াল করলাম। শায়ন কয়েকদিন যাবত উৎসার পিছনে গুড়গুড় করছে। নিজে থেকে এসে উৎসার হেল্প করছে। ক্লাস টাইমে উৎসাকে তাকিয়ে মুচকি হাসে। কাহিনী তো কিছু একটা আছে, তাই না? সবাই ওর কথার সাথে তাল দিল। আরেকজন বলল, দোস্ত আমি এই বিষয়টা খেয়াল করেছি। শান্তা ফের বলল, আমার মনে হয় শাওন উৎসাহকে পছন্দ করে। সবাই সহমত পোষণ করলো। বিরোধিতা করে উঠল উৎসাহ। বলল, তোরা ভুল ভাবছিস, এমন কিছুই না, ও শুধু বন্ধু হিসেবে ট্রিট করে। শান্তা এক প্রকার গ্যারান্টি দিয়ে বলল, শুনে রাখ, আগামী 1 সপ্তাহের মাঝে শাওন যদি তোকে প্রপোজ না করে তাহলে আমি আমার নাম বদলে রাখবো। ঠিক আছে, দেখা যাক। শাওনের এমন কেয়ারিং আচরণ জারিয়ে হলো। উৎসাহ বিরক্ত হয়ে উঠেছে ওর আচরণে, কিন্তু কিছু বলতেও পারছে না। একে তো ভালো বন্ধু, তার উপরে ক্লাস টপার। উৎসাহ চায় না কোনো ঝামেলায় পড়তে, তাই নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। একদিন বিকেলে বেলা উৎসাহ আর ওর বান্ধবীরা কোচিং করে ফিরছিল। সবাই একসাথে গল্প করতে করতে আসছে। রাস্তার এক পাশ দিয়ে অপর পাশ দিয়ে হেঁটে আসছে এসে থামলো উৎসাহ বরাবর। উৎসাহ হঠাৎ কাউকে সামনে দাঁড়াতে দেখে চমকে গেল। বান্ধবীদের সাথে কথায় মশগুল থাকায় বেচারি খেয়াল করেনি। চমকে গেলেও নিজেকে সামলে নিল। যখন খেয়াল করলো মানুষটা শাওন, তখন শুকনো ঢুক গেল। উৎসাহের এক ফ্রেন্ড জিজ্ঞেস করে বসলো, কিছু বলবি শাওন? ছেলেটা মুখ খুললো, হ্যাঁ, উৎসাহের সাথে কিছু কথা ছিল। উৎসাহের উদ্দেশ্যে বলল, উৎসাহ একটু মাসের ফার্স্টে আসবে, কথা ছিল। উৎসাহ যেতে চাইলো না, বারবার নাকচ করলো। এলাকায় চারপাশে তিয়াস বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে থাকে, দেখতে পেলে খুন করে ফেলবে। তিয়াস যেমন ভাই হিসেবে আদর করতে পারে, তেমনি উল্টো পাল্টা দেখলে মাইরও দিতে পারে। বান্ধবীরা জোরাজুরি করছে। উৎসাহ বারবার বলছে ও যাবে না। আমি জাস্ট সময় নিব না, জাস্ট 2 মিনিট। শান্তা বলল, 2 মিনিটে তুই আর সমস্যা কোথায়? উৎসাহ সেও ওদের বোঝাতে পারলো না ওর মনের অবস্থা। অগত্যা বেচারি গেল।
মাঠের এক পাশে উৎসাহ আর মেহেরাব, মাঠের অন্য পাশে ওদের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো উৎসাহের সকল বান্ধবরা। আচমকা শাওন হাঁটু গেড়ে বসে পড়ল উৎসাহের সামনে। উৎসাহ চমকে গেল, চকিত নয়নে সরে গেল দুপা। শাওন বলা শুরু করলো, আমার তোকে অনেক ভালো লাগে উৎসাহ, বন্ধু হিসেবে না, বন্ধুত্বের বাহিরেও আমি তোকে নিয়ে কিছু ফিল করি। তোর জন্য সবসময় মনের কোণে সফট কর্নার বিরাজ করে। তুই আমাকে পছন্দ করিস, উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? উৎসাহ কিছু না বলে সরে যেতে নিল। ওর মনের মাঝে কু গাইছে, ভয়ে হাত পা শিরশির করছে, হৃদস্পন্দন বেড়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই বুঝি বেচারি ফিট ছিল বলে। এর মাঝে সাই সাই করে কতগুলো বাইক ঢুকলো মাঠে। একটা বাইক এসে থামলো ওদের সামনে। ছেলেগুলো হেলমেট পরা থাকায় উৎসাহ চিনতে পারলো না। আস্তে আস্তে পিছনে যেতে লাগলো। পিছনে বাইক থেকে নেমে এলো একটা ছেলে। মাথা থেকে হেলমেট খুলে ছেলেটার চেহারা দেখে উৎসাহের প্রাণ পাখি উড়ে যাওয়া জোয়া। ছেলেটা এগিয়ে গিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল শাওনের গালে। হিসিয়ে বলল, নাকি টিফলে এখনো দুধ বের হবে? ছেলে এসেছে প্রেম করতে, এখনো দুধের দাঁত পড়েনি, মেয়ে পটানো শুরু করেছিস? দাঁড়া, আজ তোর ব্যবস্থা করছি। এমন হাল করবে এরপর মেয়েদের দিকে তাকাতেও ভয় পাবে। বন্ধুদের কিছু একটা ইশারা করে তির্যক দৃষ্টি নিক্ষেপ করলো উৎসাহের পানে। ওই এক সাহনীতি কি হলো উৎসাহ জানে না, গোরের মাঝে চলে গেল। ছেলেটা এগিয়ে এসে ঠাস করে ওকেও এক খান সর বসিয়ে দিল। এক সরে উৎসাহ ঢলে পড়লো। সাইডে হেলে পড়ে যেতে নিলে ছেলেটা বাহু হেলিয়ে ধরে ফেললো উৎসাহকে, নিজের সাথে আগলে নিল আবেশে। বাকিদের শাওনের খবর নিতে বলে এগিয়ে গেল বাইকের দিকে। সেই এক সরের ভারে উৎসাহ অজ্ঞান ছিল দীর্ঘ 5 ঘন্টা। মেয়ের এমন হলো অবস্থা তনয়া বেগমের থেকেও উজ্জ্বল সাহেব বেশি চিন্তিত। 2 মিনিট পর পর বলছেন, ডক্টরের কাছে নিলে হয় না? মেয়েটা হঠাৎ কি করে হলো, অজ্ঞান হয়ে গেল কিভাবে? তিয়াস টিকতে না পারে ডক্টরকে কল করল। উজ্জ্বল সাহেব মেয়ের পাশ থেকে সরছে না। ডক্টর এলো খানিক পর বাদে। উৎসাহকে ভালো করে চেক করে বলল, গুরুতর কিছুই হয়নি, টেনশন করার কিছু নয়। কোনো কিছু দেখে ভয় পেয়েছে মনে হয়, তাই অজ্ঞান হয়ে গেছে। উজ্জ্বল সাহেব উৎকণ্ঠিত হয়ে শুধালেন, তাহলে গালের এই দাগ কেউ জোরে থাপ্পড় দিয়েছে বোধ হয়, তাই গাল লাল হয়ে গেছে। মেয়েরা রোগ গিলল। উৎসার উজ্জ্বল শ্যামবর্ণ ঘাল রক্তিম বর্ণ ধারণ করেছে। ঘালি স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। উৎসাহ অবচেতন হয়ে শুয়ে আছে বিছানায়। মেহেরাবের মনে গিল্টি ফিল হচ্ছে। এতটা জোরে মারা উচিত হয়নি, বাচ্চা মেয়ে, বুঝে শুনে মারা উচিত ছিল। মুহূর্তের ব্যবধানে ভিড় করে বলে উঠল, মেরেছি, বেশ করেছি। এইটুকু বয়সে প্রেম করার শখ জেগেছে, তাই না? ওই শখ যদি ভেঙে গুঁড়ো গুঁড়ো না করেছি তাহলে আমার নাম মেহেরাব না। উৎসার জ্ঞান ফিরল রাত 9:30 নাগাদ। ফিট করে চোখ খুলে নিজের অবস্থা জানার চেষ্টা করলো। নিজেকে নিজের বিছানায় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আশেপাশে বাবা মা ভাই দাঁড়িয়ে আছে। পুরো রুমে চোখ বুলাতে নজরে এলো মেহেরাবকে। বেটা বুকে হাত গুজে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরাবকে দেখে বিকেলের ঘটনা মনে পড়ে গেল। মেহেরাবকে বাসায় বলে দিয়েছে উজ্জ্বল সাহেব। মেয়েকে চোখ খুলতে দেখে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে মা? শরীর বেশি খারাপ করছে? উৎসাহ মাথা নেড়ে নাকচ করল। উজ্জ্বল সাহেব হাফ ছাড়লেন। তনয়া বেগমকে, তাড়াতাড়ি যাও, আমার মেয়ের জন্য খাবার নিয়ে এসো। তনয়া বেগম খাবার আনতে চলে গেলেন। তিয়াস এগিয়ে এসে উৎসার মাথায় ছাপড় মেরে বলল, 5 ঘন্টা অজ্ঞান থেকে যা খেল দেখালি, বইন দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ধরে গেছে। আমি গেলাম বিছানায় গা এলিয়ে দিতে। তিয়াসও চলে গেল। উজ্জ্বল সাহেব বললে, তুই একটু রেস্ট নে মা, আমি তোর পছন্দের খাবার নিয়ে আসছি। একে একে সবাই চলে গেল। রুমে শুধু উৎসাহ আর মেহেরাব। উৎসাহ এতক্ষণে বুঝে গেছে মেহেরাব এখনো কিছুই বলেনি। বললে এতক্ষণে সবার রিয়াকশন এমন হতো না। উৎসাহ মনে মনে কিছুটা খুশি হলো, তবে ওর খুশি বেশিক্ষণ টিকলো না। মেহেরাব এগিয়ে এলো। মেহেরাবকে এগিয়ে আসতে দেখে উৎসাহ ঘাবড়ে গেল। সবাই চলে গেল, এই ব্যাটা রয়ে গেছে কি করতে? একটা থাপ্পড় দিয়ে শান্তি হয়নি নাকি এখন আরও থাপ্পড় দেওয়া বাকি রয়ে গেছে? উৎসাহ কিছুই বুঝতে পারল না। মেহেরাব কাছে এসে পাশে বসলো। বেশি খুশি হয়ে লাভ নেই, আমার কথা শুনে না চললে সবাইকে বলে দেব। আপনার কথা শুনবো মানে এখন থেকে আমি যা বলবো তোমাকে সেগুলো শুনে চলতে হবে। সোজা গিয়ে তিয়াসকে তোমার গুণের কাহিনী শুনিয়ে আসবো। তিয়াসও শুনুক তার বোনের কুকীর্তির কাহিনী। উৎসাহ আটকে উঠে বলল, না না ভাইয়াকে কিছু বলবেন না প্লিজ, আমি আপনার কথা মেনে চলবো, তাও কাউকে কিছু বলবেন না।
মেহেরাব উৎসার গাল টেনে বলল, গুড গার্ল, এখন থেকে সব সময় ছেলেদের থেকে 10 হাত দূরে থাকবে। ভুলেও যদি তোমাকে ছেলেদের আশেপাশে দেখি তাহলে খবর আছে। উৎসাহ ভ্রু উঁচু করে বলল, কি করবেন শুনি? মেহেরাব আচমকা ঝুঁকে এলো উৎসার দিকে। উৎসাহ ভয়ে পিছনে বিছানার বোর্ডের সাথে মিশে গেল। মেহেরাব উৎসার উষ্টের পানে নজর রেখে ঠোঁট কামড়ে নেশালো কণ্ঠে বলল, কি করব? যখন করব তখনই লাইভ দেখতে প্লাস ফিল করবে, তবে ভালো কিছু করব না সেটা জেনে রাখো। মাঝে কেটে গেল 2 দিন। উৎসাহ এখন 2 দিন স্কুলে যায়নি। স্কুল উজ্জ্বল সাহেব মেয়েকে যেতে দেয়নি, এমনকি বাড়ির বাহিরেও বের হতে দেননি। 3 দিনের মাথায় উৎসাহ স্কুলে এসেছে। ওকে দেখে তানজিলা ধরে এলো, কাছে এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত তুই সুস্থ আসিস? এই 2 দিন এলি না যে? উৎসাহ হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আব্বু আসতে দেয়নি রে, বলেছে একদম সুস্থ না হওয়া অবধি বাড়ির বাহিরে কোথাও যাওয়া নিষেধ। ও আচ্ছা। উৎসব উৎসুক হয়ে পুরো ক্লাসে নজর বুলালো, কাউকে খুঁজছে হয়তো। কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে না পেয়ে সে জিজ্ঞেস করেই বসলো, শাওন কইরে? ওকে তো দেখছি না। তানজিলা শুকনো ঢুক গেল। অতপর উৎসাহকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে মাঠের এক কোণায় এলো। ফিসফিসিয়ে বলল, তুই তো সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই কিছুই জানিস না। উৎসাহ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? তানজিলা বলা শুরু করলো, সেদিন তোকে বাসায় দিয়ে মিনিট 10 মাঝে মেহেরাব ভাই মাঠে আসে। আমাদের ভয়ে একপাশে জড়ো হয়ে থাকতে দেখে আমাদের দিকে এগিয়ে আসে। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, আমি যেটা জিজ্ঞেস করব তার সোজা উত্তর দিবেন, না হয় এক একটার বাড়িতে এমন বিচ্ছেদ দিব বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে। আমরা ভাইয়ার কথায় ভয় পেয়ে গিয়েছিলাম, সবার মুখেই ভীতি। ভাইয়া ফ্রেজ জিজ্ঞেস করলো, উৎসাহ কি ছেলেটাকে পছন্দ করে? আমরা একে অপরের মুখ সাওয়াসাই করছি। মেহেরাব ভাই ধমক দিয়ে বলল, সত্যি কথা বলবে, মিথ্যে বললে খবর আছে। শান্তা মিনমিন করে বলল, না ভাইয়া, উৎসবকে বন্ধু হিসেবেই দেখে। ও আসতে চাইছিল না, আমরাই ওকে জোর করে এখানে নিয়ে এসেছি, এতে ওর কোনো দোষ নেই। মেহেরাব ভাই ভিড় করে বলল, তাহলে এই যাত্রায় বেঁচে গেল। এরপর আমাদের উদ্দেশ্যে বলল, এরপরই এইসব বিষয়ে ওকে জোর করলে তোমাদের খবর আছে। এখন সুর করে সবাই বাড়ি চলে যাবে, কাউকে যেন এদিকে বা না দেখি। সবাই মাথা নেড়ে সায় জানালো, আমরা চলে আসতে নিব। এমন সময় পিছন থেকে বলে উঠল, এখনও সময় আছে, ভালো হয়ে যাও। সেদিন আমরা চলে এসেছিলাম। পরের দিন স্কুলে এসে শুনি শাওন হসপিটালে ভর্তি, ওর অবস্থা অনেকটাই খারাপ। তানজিলা থামলো, উৎসার গায়ে কাটা দিয়ে উঠল। এই সামান্য একটা কারণে মেহেরাব ছেলেটাকে এভাবে মারতে পারলো? একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করতেই পারে, এখানে দোষত্ব কিছু নেই, তাই বলে এইভাবে আঘাত করবে? উৎসার মনে মেহেরাবের প্রতি ক্ষোভ জন্ম নিল। ছাড়বে না ও মেহেরাবকে জবাব দিতে হবে। ও কেন শাওনকে মেরেছে? শাওন ওর কী ক্ষতি করেছে? 4 জনের ছেলেটাকে এইভাবে মেরেছে। সেদিন বিকেলে মেহেরাব সেই মাঠেই বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। উৎসাহ আর তানজিলা কোচিং শেষ করে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। মাঠে মেহেরাবকে দেখে উৎসাহ মাথা গরম হয়ে গেল। এগিয়ে যেতে নিল কাছে। তানজিলা ওর হাত ধরে আটকে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? গুন্ডাটার কাছে। কি ভেবেছে উনি? ওনার যা ইচ্ছা তাই করবে, সব ওনার মর্জি মতোই চলবে? মানুষের অনুভূতির কোনো দাম নেই ওনার কাছে। উনি কীভাবে পারলেন শাওনকে এভাবে মারতে? ছেলেটা যদি উল্টোপাল্টা কিছু হয়ে যেত তাহলে? ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আমাকে শাসন করার জন্য আমার বাবা মা ওনাকে রাখেনি। আমার বাবা মা ভাই আছে আমাকে শাসন করার জন্য। তুই যাস না ইয়ার, ওখানে তো কত মানুষ, দেখেছিস? আমি যাব মানে যাব, তুই আমার হাত ছাড়। তানজিলার হাত ঝাড়া দিয়ে এগিয়ে গেল উৎসাহ। মেহেরাবের কাছে যে ঠাস করে সর বসিয়ে দিল ওর গালে। মেহেরাব সকলে চমকে উঠল। উৎসাহ রেগে রণমূর্তি রূপ ধারণ করেছে। মেহেরাব কোনো কথা বলল না, আর তো না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো। চুপচাপ তাকিয়ে উৎসাহ কাণ্ড দেখতে লাগলো। পাশে থেকে একটা ছেলে এগিয়ে আসতে নিল, ওকে হাতের ইশারায় বাধা দিল। ও দেখতে চাই উৎসাহ কী করতে চাচ্ছে। উৎসাহ মেহেরাবের শার্টের কলার ধরে রাগী কণ্ঠে বলে উঠল, কী পেয়েছেন কি আপনি? আমার বাবা মা আমার দায়িত্ব সব আপনার হাতে তুলে দিয়েছে, নাকি আমাকে দেখে রাখতে আপনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সমস্যা কি আপনার? কালোকে থাপ্পড় দিয়েছেন, অতটুকু কি এনাফ ছিল না? ছেলেটাকে এতটা মারার কি দরকার ছিল? আমি আপনাকে কিছু বলেছি ওকে মারতে? আপনি কেন ওকে মেরেছেন? আপনার অনুভূতি আর বাকিদেরটা ছেলে খেলা। একটা মানুষ অপর একজন মানুষকে পছন্দ করতেই পারে, এতে দোষত্ব কিছু নেই। ও বাড়াবাড়ি করলে আমি আমার বাবা মাকে জানাবো, বা
আমার ভাইকে জানাবো। আপনি এতে হস্তক্ষেপ করার কে? শুধুমাত্র আমার ভাইয়ের বন্ধু, আমার কেউ না। যদিও ধরে নেই ও ভুল করেছে, তাই বলে এভাবে মারবেন? কি হলো, কথা বলছেন না কেন? উত্তর নেই? বলা শেষ নাকি এখনো বাকি আছে? আমি আমার প্রশ্নের উত্তর চাই। মেহরাবের ঘাট তারা উত্তর। এই মেহরাব মির্জা কাউকে কৈফিয়ত দেয় না, আর না দিবে। এখন ভালোই ভারী যাও, না হয় তোমার ভাইকে জানাতে আমার সময় লাগবে না যে তোর বোন পড়তে গিয়ে প্রেম করে বেড়ায়। উৎসাহ প্রতি উত্তর করলো, কি জানাবেন? জানান। আমি তো ওর সাথে প্রেম করতে যাইনি যে আমি ভয় পাবো। ভয় পাওয়ার মেয়ে আমি না। তাই ভয় যদি দেখাতেই হয় তাহলে অন্য কাউকে দেখান, আমাকে না, বুঝেছেন? মেহেরাবের শান্ত কণ্ঠ, এখন বাসায় যাও। উৎসাহ এখনো রাগে ফুসফুস করছে, ইচ্ছে করছে মেহেরাবকে খুন করে ফেলতে। রাগে নাকের ফাটা ফুলে আছে, মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। উৎসাহ ফুসফুস করতে করতে মেহেরাবের সামনে থেকে চলে আসতে নিল। আসার সময় জোরে বলে এলো, আস্ত একটা গুন্ডা। মেহেরাব শুনল, তবে প্রত্যুত্তর করলো না। মেহেরাবের সকল বন্ধু অবাক হলো। একটা পুচকে মেয়ে এসে মেহেরাবকে থাপ্পড় মারলো, তার কলার ধরে এত কথা শোনালো, তাও এত শান্ত কিভাবে? এতক্ষণে তো লঙ্কা কাণ্ড ভাদিয়ে ফেলার কথা। কিন্তু তেমন কিছুই হলো না দেখে সবাই অবাক হলো। অবাক হয়ে তাকালো মেহেরাবের দিকে। ওর ভাবভঙ্গি একদম স্বাভাবিক। একটু আগে যে এত কিছু ঘটে গেছে কে বলবে? সেদিনের পর থেকে উৎসাহ আরও বেশি মেহেরাবকে দেখতে পারে না। মেহেরাব যেন ওর চোখের বিষ হয়ে উঠেছে ধীরে ধীরে। মেহেরাব সারাদিন এলাকায় মারামারি গুন্ডাগিরি করে বেড়াতো, পুরো এলাকায় যেন ওর আয়ত্ত চলতো। মেহেরাবের এই স্বভাবগুলো উৎসাহের একদম পছন্দ না। সেই থেকে পার্মানেন্টলি অপ্রিয় নামটা মেহেরাবের হলো। উৎসাহ বেরিয়ে এলো অতীতের পাতা থেকে। ঘড়ির কাঁটায় 8টা বাজে, এতক্ষণ হয়ে গেল আর কেউ ওকে একটা ভারও ডাক দিল না। এতটাই পর হয়ে গেছে উৎসাহ তাদের কাছে। নাকের পাটা ফুলিয়ে বলল, যেখানে আমায় পাত্তাই দেওয়া হয় না সেখানে আর আসবো না। অতঃপর আবার ডুব দিল অতীতের পাতায়। দিন 15 লেগেছিল শাওনের ঠিক হতে। সুস্থ হয়ে ক্লাসে এসেই সোজা উৎসার কাছে এসেছে। এক প্রকার পায়ে পড়ে বলেছিল, উৎসাহ বোন আমার, তুই আমার বোন লাগিস, আমি তোকে বোনের চোখে দেখি। বোন, আমায় মাফ করে দা, আমি আর এই জীবনে তোকে উল্টোপাল্টা কিছু বলবো না। তুই আমার বোন লাগিস, একদম আপন বোন। উৎসাহ বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ শাওনের কথা শুনে ওর দিকে তাকালো। উৎসাহ এক বান্ধবী বলেই বসলো, 2 সপ্তাহ আগেই না বলেছিলে ওকে পছন্দ করিস, ভালোবাসিস, তাহলে আজ উল্টো সুর গাইছিস কাহিনী কি? শাওন মিনিমিনি স্বরে বলল, তখন আমার মতিভ্রম হয়েছিল, তাই বলেছিলাম। এখন সজ্ঞানে বলছি, উৎসাহ আমার বোন, ওকে আমি বোনের নজরেই দেখি। উৎসাহবাদে বাকিরা হেসে দিল। উৎসাহ ওদের হাসি দেখে বিরক্ত হলো। শাওন যে কথাগুলো এমনি এমনি বলছে তা সেটা উৎসাহ ভালো করেই জানে। এসব নিশ্চয় মেহরাবে শিখিয়ে দেওয়া বলে। উৎসাহ মুখ খুলল, ঠিক আছে, এখন তুই যা। শাওন চলে গেল। সবে উৎসার দিকে তাকালো। হঠাৎ সবাই একসাথে ওর দিকে তাকানোতে বেচারি বরকে গেল। শান্তা বাকিদের উদ্দেশ্যে বলল, কিছু বুঝতে পারছিস তোরা? সবাই তাল মিলিয়ে বলল, কিছু না, অনেক কিছুই বুঝতে পারছি। উৎসব রুকুসকে জিজ্ঞেস করলো, কি বুঝেছিস? আমায় বল, আমিও শুনি। তোকে বললে ওভার রিয়েক্ট করবো না, তোরা বল। শান্তা এনিয়ে বিনিয়ে বললো, মেহরাব ভাই তোকে পছন্দ করে বা ভালোবাসে। উৎসাহ তড়িৎ গতিতে বলে উঠল, কি মাথা ঠিক আছে তোদের? মেহরাব ভাই আমায় ভালোবাসে? তোদের মাথা গেছে? সবাই একসাথে বলল, আমাদেরও তাই মনে হচ্ছে। উৎসব বুকে হাত গুঁজে প্রশ্ন করলো, এমনটা মনে হওয়ার কারণ? তানজিলা বলল, দেখ, শাওন ওই দিন তোকে প্রপোজ করায় মেহরাব ভাই কেমন রিয়েক্ট করেছে। বেচারাকে দিয়ে তোকে বোন বানিয়ে ডাকিয়ে ছেড়েছে। ওই দিন তুই ভাইয়াকে তার বন্ধুদের সামনে থাপ্পড় দেওয়ার পরও তোকে উল্টো কিছু বলেনি। শান্ত কণ্ঠে শুধু বাড়ি যেতে বলেছে। এছাড়া সবসময় তোর আগে পিছে লেগে থাকে। আরও বিষয় আছে, ওগুলো দেখেই আমাদের মনে হচ্ছে মেহরাব ভাই তোকে ভালোবাসে। উৎসাহ কপালে বাজ ফেললো। প্রশ্ন করলো, উনি কখন আমার পিছনে লেগে থাকে? তুই খেয়াল করিসনি? তবে আমরা করেছি। মাঝে মাঝে মেহরাব ভাইকে তোর আশেপাশে দেখা যায়। সবই কি কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কাহিনী আছে? আমি অত কিছু জানি না, তবে এটা জানি মেহরাব ভাই আর যাই হোক আমায় ভালোবাসতে পারেন না। তুই মানতে না চাইলে আর চুপ। ওই অসভ্য লোকটাকে নিয়ে আর একটা কথাও বলবি না। আমার সহ্য হয় না। ওনার টপিক এখানেই বন্ধ কর। কেউ যেন ডাকছে উৎসার নাম ধরে। হ্যাঁ, উৎসার আম্মু তনয়া বেগম ওকে ডাকছে, কিন্তু
ও জবাব দিল না। জবাব দিবেই বা কেন? তারা তাদের মেয়ে জামাইকে নিয়েই থাক। মেয়েকে নিয়ে কি করবে? যাবে না উৎসাহ। একই ভঙ্গিতে বসে রইল ব্যালকনিতে। মেহেরাব উৎসাহকে খুঁজতে খুঁজতে ওর রুমে এসেছে। মেয়েটাকে সে কখন থেকে ডাকছে, তবুও কোনো সারা শব্দ নেই। গেল কোথায়? ব্যালকনিতে ম্যাডামকে ফুরফুরে মেজাজে বসে থাকতে দেখে বলল, তোমার কাম্য সে কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছ না? আমাকে দিয়ে কি কাজ তাদের? তাদের গিয়ে বলো মেয়ে জামাইকে আদর করে খাওয়াতে। আমার খবর না নিলেও হবে। মেহেরাব বুঝলো বউ তার অভিমান করেছে, তাই উৎসাহকে জ্বালাতে বলল, আমার শাশুড়ি বুঝে গেছে যে তাদের ঘাটতারা মেয়েকে একদিন সামলে আমার অবস্থা কাহিল, তাই আদর যত্ন করছে। তুমি বুঝতে পারছো? তোমার মতো মহা ঝামেলার হাত থেকে আমি তাদের মুক্তি পাইয়ে দিয়েছি। তারা আমায় আদর করবে না তো কাকে আদর করবে? তোমায়? উৎসাহ নাক টানলো, কান্না পাচ্ছে তার। ওকে ঝামেলা বলল মেহেরাব। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আপনাকে কে বলেছে মহলা ঝামেলা কাঁধে নিতে? আমি বলেছি? নিয়েছেন কেন? মেহেরাব হুট করে কাছে এসে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি যে, ঝামেলা কাঁধে না নিয়ে উপায় আছে? ফিসফিসিয়ে বলে উৎসাহ বুঝতে পারলো না। বুঝতে না পেরে বলে, কি বললেন? কিছু না, খেতে চলো। উৎসাহ মেহেরাবকে ঠেলে দূরে সরিয়ে দিল। বিরক্তিকর কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? খালি কাছে আসার বাহানা খুঁজেন, লুচু লোক একটা। শুরু করবো নাকি? কি লুচুগিরি? উৎসাহ এক জটকায় বসা থেকে উঠে দাঁড়ালো। মেহেরাব কথা ঘুরিয়ে ফেললো, বলল, তুমি খেতে যাবে নাকি না? উৎসাহ তেরা জবাব, যাব না। মেয়েরা হুট করে এক জটকায় কোলে তুলে নিল ওকে। উৎসাহ নিজের ভারসাম্য বজায় রাখতে মেহেরাবের গলা জড়িয়ে দৌড়ল। কোলে তুললেন কেন? নামান, নামান বলছি আমাকে। মেহেরাব সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমার মতো ঘাটতারা মেয়েকে কি করে সোজা করতে হয় সেটাই মেহেরাব মির্জা ভালো করেই জানা আছে। কেটে গেছে সপ্তাহখানেক। উৎসাহ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে কলেজে যাবে। সেদিন ওদের বাড়ি থেকে আসার সময় বই নিয়ে এসেছে। কতগুলো দিন মিস হয়ে গেল পড়াশোনা। এই পড়াগুলো তুলবে কি করে কে জানে। এমন সময় ওয়াশরুম থেকে সদ্য সাবান নিয়ে বেরিয়ে এলো মেহেরাব। পরনে তার সাফেদ রঙা টাওয়াল ব্যতীত আর কিছুই নেই। উৎসাহ তাকাবে না করেও তাকিয়ে ফেললো। আয়নায় মেহেরাবের প্রতিবিম্ব বিদ্যমান। উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব। উৎসাহ নজর আটকে গেল মেহেরাবের লোমছে বুকে। মেহেরাবের জিম করা বডি চুম্বনের ন্যায় আকর্ষণ করছে ওকে। উৎসাহ স্বপ্ন ডুব গেল। মেহেরাব দ্রুত গতিতে তোয়ালে চালাচ্ছে, চুলের ভাজে বিন্দু বিন্দু পানি এসে পড়ছে উৎসার গায়ে। মেহেরাব ওর পাশ কেটে যেতে যেতে ফিসফিসিয়ে বলল, আমি জানি আমি হট, তাই বলে এভাবে হা করে তাকিয়ে থাকবি? একটু তো লজ্জা রাখো বউ। উৎসাহ থমথমে হয়ে গেল। এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি। নিজেকে সামলে আমতা করে বলল, হ্যাঁ, কে হাঁ করে দেখছিল আপনাকে? নিজেকে কি ভাববেন? সালমান খান? নাই, শাহরুখ খান। মেহেরাব উৎসার মাথায় টোকা দিয়ে বলল, কে আর দেখবে? আমার ঘরে একজন বোকা রানী আছে না, সে দেখছিল। আমার সময় নেই আপনাকে দেখার। নিজেকে ভাবেনটা কি? মেহেরাব উৎসার দিকে ঝুঁকে এসে বলল, হট হ্যান্ডসাম ড্রেসিং ম্যান। উৎসাহ মেহেরাবের বুকে আঙ্গুলের ডগা স্পর্শ করে ওকে সরিয়ে দিল। মুখে বেঞ্চি কেটে বলল, যেই না চেহারা, ডক নাম রাখছে আব্দুল হক। একটু থেমে বলল, আপনি এখান থেকে যান, আমি রেডি হব। আমি কি তোমায় ধরে রেখেছি নাকি আটকে রেখেছি? উৎসাহ জবাব দিল না। ও ভালো করেই জানে এখন কথা বাড়ালে মেহেরাব আরও বকবক করবে। এর চেয়ে ভালো চুপ করে থাকা। চুপচাপ চুল বাঁধতে লাগলো। আয়নায় মেহেরাবের প্রতি বিম্ব দেখা যাচ্ছে। ও রেডি হচ্ছে। চুল বাঁধা শেষে নিচে নেমে এলো। খাবার টেবিলে বসে আছে মাহিন আর মিজান মির্জা। ওনারা খেয়ে অফিসে যাবেন। উৎসাহ এসে টেবিলে বসলো। রিনি এসে খাবার দিয়ে গেল। কিছুক্ষণের মাঝে মেহেরাবও চলে এলো। মিজান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এতদিন বেয়ারা গিরি করে বেরিয়েছে, এখনো কি সেই মতলবই আছে নাকি? মেহেরাব খেতে খেতে মুখ খুলল, মানে বিয়ে করেছ সেটা মাথায় আছে? একটা মেয়ের দায়িত্ব তোমার ঘাড়ে। এতদিন বেয়ারাগিরি করে বেরিয়েছে, সমস্যা নেই। এবার কাতে দায়িত্ব এসেছে। দায়িত্ব যখন নিয়েছে সেটা যথাযথভাবে পালন করবে আশা করি। মেহেরাব গম্ভীর কণ্ঠে বলল, আমি বুঝে শুনেই বিয়ে করেছি। আমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে আপনার না ভাবলেও চলবে। আমি আমার বউয়ের দায়িত্ব ঠিকই পালন করতে পারবো। মিজান সাহেব দাঁতে দাঁত
তে দাঁত চাপলেন। বড় ছেলেটা মনের মতন হলেও ছোট ছেলেটা একদম যাচ্ছে তাই হয়েছে। ঘাট তারা একটা ছেলে, সোজা কথা সোজাভাবে বলতে পারে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। মাহিন বেচারা বাবা আর ভাইয়ের মধ্যে ফেসে যায়। উৎসার ইচ্ছে করলো মেহেরাবকে শাসন করতে। বাবার সাথে কথা বলার এই কি নিয়ম? এই অভদ্র আচরণের জন্যই মেহেরাবকে ওর পছন্দ না। বাবা বুঝালো, এক ছেলে বুঝলো আরেক। খাবার টেবিলে ফিনফতন নীরবতা, আর একটাও শব্দ হলো না। উৎসাহ খেয়ে উঠবে এমন সময় মেহেরাবের কণ্ঠ, গাড়িতে যেয়ে বসো, আমি আসছি। উৎসাহ ভদ্র মেয়ের মতো ব্যাগ নিয়ে গাড়িতে যেয়ে বসলো। আসার আগে সালেহা বেগমকে বলে এসেছে। মনে পড়ে গেল বাবার বাড়ি থেকে আসার পরের ঘটনা। উৎসাহরা এসেছে পরের দিন বিকেলে। মেহেরাব সেদিন রাতে আসতে চেয়েছিল, কিন্তু উজ্জ্বল সাহেব আসতে দেননি। একমাত্র মেয়েকে এইটুকু সময় কাছে পেয়ে আবদার করে বসে রাতটা থেকে যাওয়ার জন্য। মেহেরাব আর জোরাজুরি করেনি। উৎসাহ এসে ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকেছে। কাজ করতে গেলে সালেহা বেগম বাধা দিলেন। উৎসাহ ভয় পেয়ে গেল ও কোনো ভুল করে ফেলেছে কি। বিতুকণ্ঠ শুধালো, আমি কি কোনো ভুল করেছি আম্মা? উৎসাহের বিতুকণ্ঠ শুনে সালেহা বেগম রিনি দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। হেসে দিয়ে বলল, না মা, তুমি কোনো ভুল করনি। তাহলে কাজ করতে মানা করলেন যে? তোমার এখন পড়াশোনার বয়স, তুমি মন দিয়ে পড়ো। রান্নাঘর সামলানোর জন্য আমি আর বড় বৌমা তো আছি। তাই বলে আমি কোনো কাজই করব না? সালেহা বেগম উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বোকা মেয়ে, কাজ করার সময় চলে যাচ্ছে নাকি? কাজ করার সময় এখনও পড়ে আছে। তোমার পড়াশোনা শেষ হলে দুই বৌমার হাতে সংসার ছেড়ে দিয়ে পায়ের উপর পা তুলে বসে খাবো আমি। তখন সব তোমাদেরই করতে হবে। সালেহা বেগম মনে মনে ভয়ে আছেন। ছেলে তার মাথা গরম, বউকে কাজ করতে দেখলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। তার চেয়ে বড় কথা, উৎসাহ মেয়েটা এখনও বয়সে ছোট, বাবার একমাত্র মেয়ে, নিশ্চয় বাবার সংসারে কাজ করেনি। উনি আগেকার দিনের ডাইনি শাশুড়িদের মতো হতে চান না, যাদের দেখে বৌমারা ভয় পাবে। উনি বউদের মেয়ের মতোই আদর দিয়ে রাখবেন। উৎসার খুশির শেষ নেই। ও ভাবেনি এত ভালো শ্বশুরবাড়ি জুটবে ওর কপালে। শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে শাশুড়িকে নিয়ে বেচারি ভয় ছিল। রুমি এসে বলে উঠল, জামাই যেমন তেমন, শ্বশুরবাড়ি একদম মনের মতন। পিছন থেকে কেউ বলে উঠল, জামাই যেমন তেমন মানে? উৎসা বেচারি ভয় পেয়ে গেল। কে কথা বলল? রুমে তো এছাড়া কেউই ছিল না। পিছনে ঘুরতে নিল, ধাক্কা খেলো কারো প্রশস্ত বুকের সাথে। ইস, বুক তো নয়, যেন আস্ত এক শক্ত পাথর। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে মেহেরাব ওর কোমর আঁকড়ে দূরে নিল। উৎসাহ আঁকড়ে ধরল মেহেরাবের বুকের কাজটা শার্টের অংশ। এ যাত্রা বেছে স্বস্তির শ্বাস ফেলল। পড়লে নির্ঘাত মাথা ফেটে খান খান হয়ে যেত। জাজালো কণ্ঠে বলে উঠল, কি সমস্যা? ভূতের মতো উদয় হলেন কোথা থেকে? যদি পড়ে যেতাম তাহলে কি হতো? আমি তোমাকে পড়ে যেতে দিলে তো? আমি থাকতে তুমি পড়বে। বাবাও বোকামো। ভয় নেই, আমি তোমায় আগলে রাখবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ওসব থমকে গেল। মেহেরাবের মুখ থেকে এমন কাব্যিক কথা শুনতে পাবে কখনো ভাবেনি। ভ্যাবলার মতো তাকিয়ে রইল মেহেরাবের মুখ পানে। মেহেরাব উৎসার কপালে টকা দিয়ে বলল, একটু আগে কি বলছিলে? ওসব বরকে এলো, নিজেকে সামনে নিয়ে বলল, কোথায় কি বলেছি? তোমার জামাই নাকি যেমন তেমন, শ্বশুরবাড়ি মনের মতন। বলবো না তো কি করবো? ফাটা কপাল আমার। মানুষের কপালে ভদ্র, সুশীল, আদবওয়ালা জামাই জুটে, আমার কপালে গুন্ডা, মাস্তান, দজ্জাল, অশ্লীল, বেয়াদব জামাই জুটেছে। আরেকটা সম্বোধন তো ভুলেই গেল। কি? লুসু? হ্যাঁ, সেটা বললে কি করে হবে? ওটা তো সবার আগে বলা দরকার ছিল। মেয়েরা ভুট করে উৎসাহকে হালকা ধাক্কা দিল। উৎসাহ আচমকা আক্রমণে ধরার মতো কিছু না পেয়ে দপাস করে বিছানায় পড়ে গেল। উঠতে যাবে তার আগে মেহেরাব ঝুঁকে এলো ওর উপরে। উৎসাহ ঘাবড়ে গেল। মেহেরাব দু হাতের মাঝে আবদ্ধ করে নিল ওকে। উৎসার ফালানোর কোনো উপায় নেই। মেহেরাব নেশালো দৃষ্টিতে চেয়েছে ওর গোলাপ রঙা উষ্টের পানে। উৎসাহের খেয়াল হতেই দুহাত দিয়ে চেপে ধরতে অগ্রসর হলো। তার আগে মেহেরাবর তার হাতে বন্দি করে নিল উৎসার ছোট্ট কোমল হাত দুটো। উৎসাহ নড়াচড়া করার জন্য ফাঁক ফোকর পাচ্ছে না। মেহেরাব একটু একটু করে এগিয়ে আসতে নিল উৎসার কাছে। উৎসাহ মেহেরাবকে এগিয়ে আসতে দেখে ডুব গেল। বেচারি হৃদস্পন্দন বেড়ে চলেছে ট্রেনের গতিতে। এই বুঝে হাট লাফিয়ে বেরিয়ে এলো। মেহেরাবের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছে উৎসার মুখের উপর। মেহেরাবকে এত কাছে অনুভব করে চোখ বুঝে নিল। মেহেরাব এগিয়ে গিয়ে আলতো করে উষ্ঠ ছুঁয়ে দিল উৎসার কপালে। উৎসাহ
চট করে চোখ খুলে তাকালো। মেহেরাব বাঁকা এসে বলল, তুমি চাইলে যেটা হওয়ার সেটা হতেই পারে। কি বলো, হবে নাকি? একটু একটু রোমাঞ্চ। উৎসা কাঁদো কাঁদো মুখ করে চাইলো। মেহেরাবের হাসি পাচ্ছে উৎসার অবস্থা দেখে। গাল দেখিয়ে বলল, দুগালে গুনো গুনো 10টা চুমু দিবে, তাহলে ছেড়ে দিব। উৎসা করুণ চোখে তাকালো। মেহেরাব ফিরিয়েও দেখলো না। উৎসা বুঝলো এটা ওকে এমনি এমনি ছেড়ে দিবে না। 10টা চুমু দিলে ছেড়ে দিবেন পাক্কা, প্রমিস। উৎসা চোখ মুখ খিসে বন্ধ করে নিজেকে প্রস্তুত করলো। অতঃপর একে একে 9খানা চুমু এঁকে দিল মেহেরাবের কপালে। মেহেরাব ওর কাণ্ড দেখছে। এবার যেতে দিন, এখন 1খানা বাকি। উৎসার ইচ্ছে হলো বেটার মাথা ফাটিয়ে ফেলতে। সামান্য একটা চুমুর জন্য এমন করছে। খুবই শ্লোক একটা। শেষ চুমু দিতে মেহেরাব সরে এলো ওর উপর থেকে। উৎসাহ উঠে এক দৌড়ে রুমের বাহিরে বুকে হাত দিয়ে দম নিতে নিতে বলল, লুসে বেটা, দেখিস তোর বিয়ে হবে না। তাও আবার ওর সাথে বিড়বিড় করে বলল, পোড়া কপাল আমার। মেহেরাব উৎসার যার ধরন দেখে হেসে দিল। হাসতে হাসতে বলল, পিচ্ছি বউ আমার। ভাবনার ঘুরে যখন যে বজ্জারটা এসে পাশে বসতেছে সেই খেয়াল নেই উৎসার। গাড়ি চলেছে তার আপন গতিতে। হঠাৎ খেয়াল হলো উৎসার, আরে আমি তো সিট বেল্টই বাঁধিনি। খেয়াল হতে তাড়াতাড়ি সিট বেল্ট বাঁধতে নিল। গাড়ি চালাতে চালাতে মেহেরাব বলে উঠল, সিট বেল্ট বেঁধে দিয়েছি? সারাদিন আমার ঘরে থাকলে এসব খেয়াল থাকবে কি করে বউ? আমার আপনাকে নিয়ে ভাবতে ভুলেই গেছে, সে তো দেখতেই পাচ্ছি। মিনিট 10 মাঝে গাড়ি এসে থামলো কলেজের সামনে। উৎসাহ নামার আগে মেহেরাব বলল, কলেজ ছুটি হলে সোজা বাহিরে চলে আসবে, এদিক ওদিক কোথাও যাবে না, আমি অপেক্ষা করব বাহিরে। উৎসাহ সাই জানিয়ে নেমে পড়ল। কলেজ গেটের কাছে দাঁড়িয়ে আছেন তানজিলা। অনেকদিন বাদে বেস্ট ফ্রেন্ডকে পেয়ে উৎসাহ ছুটে গিয়ে জড়িয়ে দিল। তানজিলারও সেম অবস্থা। নাকাসরা বলল, বান্ধবী তুই কী করে পারলি আমায় ছেড়ে একা একা বিয়ে করতে? এখন আমার কি হবে? নাটক কম করো প্রিয়, তুমি যে তলে তলে টেম্পু চালাও এটা আমিও জানি। তানজিলা ঢুক গেল। উৎসাহ কী করে জানলো ও তিয়াসের সাথে প্রেম করে? তবে কি তিয়াস বলে দিয়েছেন? শিওর না হয়ে বলা উচিত না। তানজিলা জানে ও যদি উৎসাহকে এখন এই বিষয়ে জানায় তাহলে ওর অবস্থা খারাপ হবে। ইচ্ছে ভালো এখন মানে মানে কেটে পড়া। তানজিলা তাই কথা ঘুরাতে বলল, জিজু কেমন রে? গুন্ডা মাস্তান বদমাইশ। আর কি শুনতেছিস? আর এগুলো তো তুই মেহেরাব ভাইয়াকে বলিস। ওই গুন্ডাটাকেই বলেছি। মানে কি বলছিস? আর বিয়ের পর আজ প্রথম কলেজে এলি, জিজু না এসে মেহেরাব ভাইকে নিয়ে গেল যে? ওই গুন্ডাটাই তোর জিজু? তানজিলা উচ্চস্বরে জিজ্ঞেস করে বসল। কি? আশেপাশে সবাই তাকালো ওদের দিকে। তানজিলা বেচারি বুঝতে পারেনি এত জোরে বলে ফেলবে। সবাইকে কোনো মতে সরি বলে উৎসার দিকে তাকালো। কি না জি, কেমনি কি আর? মেহেরাব ভাই, আর তুই কিছুই মাথায় ঢুকছে না আমার। ক্লাসে চল, সব বলছি। উৎসাহ তানজিলার হাত ধরে ক্লাসের দিকে এগিয়ে গেল। কদিন দেখা হয় না দুজনের, কত কথা জমে আছে দুজনের মনে। দুই বান্ধবী মনের সুখে আলাপ করা শুরু করলো। তানজিলা মাথায় হাত দিয়ে বসে আছে। উৎসাহকে এভাবে তাকাতে দেখে ভরকে গেল। কি এমন হলো যে মেয়েটা এভাবে মাথায় হাত দিয়েছে? ও কি উল্টাপাল্টা কিছু বলেছে নাকি বাজে কিছু বলেছে? কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? কিছু তো বলি। তানজিলা হতাশ কণ্ঠে বলে উঠল, ভাই তোদের কাহিনী তো কোনো ফিল্মের থেকে কম না। আমি কটা দিনের জন্য বেড়াতে গেলাম, এর মধ্যে তুই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি, তাও আবার কিনা পাত্র বদল। কাহিনী টুইস্ট। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আমার মনে হচ্ছে আমি এখনও ঘুরের মজেই আছি। আমায় ধর ইয়ার। উৎসাহ তানজিলার বাহুতে চাপড় মেরে বলল, নাটক কম কর। তুই যতটা বলছিস ততটাও হয়নি। আচ্ছা সেসব কথা বাদ দে, একটা কথা বলতো। কি কথা? তানজিলা এগিয়ে এলো। চাপা কণ্ঠে বলল, তোদের মাঝে কিছু হয়নি? উৎসাহ প্রথমে বুঝতে পারলো না। বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, মানে? তানজিলা ওকে বুঝিয়ে বলতে উৎসাহ খেপে গিয়ে বলল, জুতা চিনিস? অসভ্য লুসুবিডি, তোকে আমি ভালো ভেবেছিলাম। তানজিলা সোজা সাবলীল উত্তর, এখন খারাপ ভেবে নে। সর বিলাসবিড়ি। উৎসাহ বেঞ্চি কাটলো। তানজিলা এগিয়ে এসে বলল, তবে একটা কথা কি জানিস? কি? মেহেরাব ভাই তোকে অনেক ভালোবাসে। তুই কি পাগল হলি তেন? উনি তাও আমায় ভালোবাসবে, যার সাথে কিনা আমার সারাদিন ঝগড়া লেগে থাকে। আমরা একসাথে থাকলে কথা কম, ঝগড়া বেশি হয়। এখন বল, তুই যেটা বলছিস এটা মানা যায়? তোর কি মনে হয় তোর বাবার বন্ধু ছেলে সে এমনি কোনো কারণ ছাড়াই বিয়ে করতে আসেনি?
কোনো সাহায্য সমস্যা হলে তো তারা জানাতো নাকি? হুট করে কোনো কারণ ছাড়া বিয়ে করতে আসবে না, কারণ কি ভেবেছিস কখনো? উৎসাহ বাবুক কণ্ঠে বলল, তাও কথা? তানজিলা ধীর কণ্ঠে বলল, তুই দেখে নিস, শেষে আমার কথাই মিলবে। উৎসাহ হা করে উড়িয়ে দিতে গিয়েও পারল না। আসলেই তো এখানে একটা কিন্তু রয়েই যায়। উৎসাহ কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে টিচার চলে এলো। কলেজ শেষে উৎসাহ তানজিলার সাথে কথা বলতে বলতে গেট দিয়ে বের হচ্ছিল। চোখ আটকালো ফরমাল ড্রেসে চোখে সানগ্লাস পরিহিত মেহেরাবের দিকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছেন। বেটার কথা বলার ভঙ্গিতেও নায়ক নায়ক ভাইব আছে। উৎসাহ আশেপাশে খেয়াল করলো কতগুলো মেয়ে শেষরাদের মতন তাকিয়ে আছে মেহেরাবের দিকে। এরা পারছে না চোখ দিয়ে কি লেখে? এগুলো কেমন স্বভাব ভাই? আর এই বেটাকেও বলি হারে, এত মানজামিরে আসতে হবে কেন? মেহেরাব যে একেবারে দবদবে পশা এমনও না, তাও মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে। শ্যামবর্ণ গায়ের রং, গালে সাবদারি চুলগুলো খাড়া দেখেই বোঝা যায় বেটার রাগ অনেক, কিন্তু উৎসাহকে কখনো রাগ দেখায়নি। তবে উৎসাহ শুনেছে মেহেরাবের রাগ প্রচুর। রাগের বশে অনেককে মেরে হসপিটাল পাঠিয়েছে। মেয়েগুলোকে বেহায়ার মতো মেহেরাবের দিকে তাকিয়ে থাকতে দেখতে উৎসাহের মাথায় দপ করে আগুন জ্বলে গেল। ইচ্ছা করলো মেয়েগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে। অন্যের বরের দিকে তাকায় সাহস কথা। একজন তো বলেই বসলো, ছেলেটাকে দেখেছিস, একদম ডার্ক চকলেট, ইচ্ছা করছে একবারে খেয়ে ফেলে। আরেকজন বললো, লুচ্ছা বেরি, নজর সামলা, ওটা তো জিজু হয়। জিজু টিজু কিচ্ছু না, যে পটাতে পারবে হ্যান্ডসাম তার ওকে ডিলদার। মেয়েগুলোর কথা শুনে উৎসাহ গায়ে ঝালা দিয়ে উঠলো। কথার কি শ্রী! এতদিন জানতো ছেলেরা মেয়েদের নিয়ে এমন উক্তি করে, আজ মেয়েগুলোকে দেখে উৎসাহ গা গুলিয়ে আসলো। উৎসাহ কোনো কথা না বলে গটগট পায়ে এগিয়ে গেল। উৎসাহকে আসতে দেখে মেয়েরা কল কেটে ফোন পকেটে ঢুকালো। জিজ্ঞেস করলো, এতদিন পর ক্লাস কেমন লাগলো? উৎসাহ কোনো উত্তর করলো না, মুখ বেঞ্চি কেটে পিছনের সিটে যেয়ে বসলো। মেয়েরা কিছুই বুঝতে পারলো না। তানজিলা এগিয়ে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছেন ভাইয়া? তোমার বান্ধবীর জ্বালায় আর ভালো থাকা? দেখছো না গাল ফুলিয়ে বসে আছে। আপনি এটা কিন্তু ঠিক করেননি। আমার বান্ধবীকে চুপি চুপি বিয়ে করে নিলেন, আমাদের জানালেনও না। ইটস নট ফেয়ার। আমাদের ট্রিট কই? এখন চলো ট্রিট দিই। থাক অন্যদিন। আপনার বউ যেভাবে খেপে আছেন, আমায় সহ কাঁচা চিবিয়ে খাবে। রেগেছে কেন? ক্লাসে কিছু হয়েছে? এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ কী হলো কে জানে। তানজিলাকে বিদায় দিয়ে এসে ড্রাইভিং সিটে বসলো মেহেরাব। উৎসাহ মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। মেহেরাব শান্ত কণ্ঠে বলল, সামনে এসে বসো। উৎসাহ জবাব দিল না, একই ভঙ্গিতে বসে রইল। কি বলছে কথা কানে যাচ্ছে না। সামনে এসো মুখ খুলল উৎসাহ। আমি এখানে বসলে আপনার কি সমস্যা? আমার সমস্যা আছে, তুমি এসো। কি তোমার ড্রাইভার মনে হয়? তুমি ড্যাং ড্যাং করে পিছনে বসে থাকবে আর আমি গাড়ি চালাবো? ড্রাইভার মনে হলে হবেন, সমস্যা কি? মেয়েরা আশেপাশে তাকালো। মেয়েগুলো এখনও তাকিয়ে আছে ওর দিকে। তাই দুষ্টু এসে বলল, তুমি দেখতে পাচ্ছ না মেয়েগুলো আমার দিকে তাকিয়ে আছে? তারা আমার ড্রাইভার রুফে দেখলে কষ্ট পাবে, তাই বলছি। ভালোই সামনে এসে বসো। উৎসাহ গায়ে জ্বালা দিয়ে উঠল। তার মানে লুসেবেটা ইচ্ছে করেই ওকে আসতে বলছিল। উৎসাহ তো ভেবেছে মেহেরাব বোধ হয় ওকে অন্য কোনো কারণে রাখছে। রাগে ফুসফুস করতে লাগলো। বিড়বিড় করে বলল লুসেবেটা। থেমে মিনমিনে কণ্ঠে বলল, যে পেতনিগুলো এতক্ষণ চোখ দিয়ে গিলে খাচ্ছিল তাদের এসে বসতে বলেন। আমি যাব কেন? আমি সামনে যাব না, আপনার পাশে তো আরও আগে না। মেয়েরা ওকে শুনিয়ে বলল, তাহলে যাই, মেয়েগুলোকে ডেকে নিয়ে আসি। কি বলো? বউ বলেছে বলে কথা, আমি তার কথা না মেনে পারি? অন্যদের বউ তো তাদের এইটুকুও বলে না, উল্টো রাগ দেখায়। সেদিক দিয়ে বলতে গেলে আমি অনেক ভাগ্যবান না? চাই মেয়েগুলোর কাছে যান, তারপর মজা বুঝব। কত ধানে কত চায়। উৎসার কাণ্ডে মেহেরাব মনে মনে হেসে কুটি হচ্ছে। প্রথমেই খেয়াল করেছে মেয়েগুলো ওর দিকে তাকিয়ে আছে। তার উপর উৎসার হঠাৎ রাগের কথা শুনে বুঝতে দেরি হলো না ওর রাগের কারণ মেয়েগুলোই। মেয়েটা যে জেলাসেতে কোনো সন্দেহ নেই। কথায় আছে, নারী তার প্রিয় মানুষের পাশে তো দূরে, তার দিকে কেউ তাকালেও সেটা সহ্য করতে পারে না। মেহেরাব ফের বলল, তুমি আসবে কি না? উৎসাহ এবার চিল্লিয়ে উঠলো, কথা কানে চায় না? বলেছি না সামনে বসবো না, মানে বসবই না। বেশি বাড়াবাড়ি করলে নেমে হেঁটে চলে যাব। মেহেরাব বুঝলো উৎসাহ সেই লেভেলের খেপেছে, ওকে আর খেপিয়ে লাভ নেই। তাই কথা না বাড়িয়ে নেমে উৎসাহের পাশের দরজা
খুললো। উৎস কিছু বুঝে ওঠার আগে ওকে টেনে এনে এক ঝটকায় কোলে তুলে নিল। উৎস কিছু বলার সুযোগও পেল না। ত্বরিত গতিতে ওকে সামনে বসিয়ে নিজে বসে ড্রাইভিং সিটে। উৎস নিজেকে সামনে কিছু তেতে ওঠে বলে, কি সমস্যা, মা এখানে এনেছেন কেন? ভালো করে বলেছিলাম কানে লাগেনি, তাই না? উৎস মেজাজ দেখিয়ে নেমে যেতে নিল। মেহেরাব ওর হাত টেনে সিটে বসিয়ে দিল। বেচারির হাত সিটের সাথে আটকে দূরে আচমকায় অদূরে অদূরে মিলিয়ে দিল। উৎসাহ নিজেকে সামলানোর সময়ও পেল না। মিনিট খানিকের ব্যবধানে সরে এলো। উৎসাহ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বেচারি হঠাৎ মেহেরাবের আক্রমণে ভয় পেয়ে গেছে। নিজেকে সামলানোর সময় অবধি কাহিনী। মেহেরাব গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার আপন গতিতে। এরপর আমার কথা না শুনলে এর চেয়েও ভয়াবহ কিছু হবে, মনে রেখো। উৎসাহ নিজেকে সামনে নিল। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলছে, অসভ্য, লুচু বেটা, খালি সুযোগ পেলে লুচুগিরি করার। আমার আজই বাড়ি চলে যাব, থাকবো না। মেয়েরাব শক্ত কণ্ঠে বলল, ও কথা মাথায় এনে না, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, তখন আমার দোষ দিতে পারবে না। উৎসাহ পুরো চুপ হয়ে গেল। বাকি রাস্তা মনে মনে মেয়েরাবের শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করেই কাটিয়ে দিল। মেয়েরাব ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, বাসায় যে ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দিবে, আমি কখন আসবো তার ঠিক নেই। উৎসাহ মুখ ভেঙচি কেটে বলল, এমন ভাব করছে যেন আমি তাকে দেখতে না পেয়ে মরিয়া হয়ে যাব। বরং মেহেরাবের কানে এলো কথাটা। ঠটিলিয়ে বলল, এমন হতে কতক্ষণ? হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে, তাও আমায় পাবে না। আপনাকে খুঁজতে আমার বইয়েই গেছে। আমাকে তোমার খোঁজা লাগবে না, সময় বলে দিবে কে কী করবে। মেহেরাব চলে গেল। উৎসাহ বাড়িতে ঢুকলো। রিনি ছুটে এসে জড়িয়ে ধরল ওকে। ক্লাস কেমন গেল বোনো? কোনো রকম। এতদিন পরে যাওয়ায় অনেক কিছুই মাথার উপর দিয়ে গিয়েছে। সমস্যা নেই, আমি আছি না, আমি তোকে বুঝিয়ে দিব। উৎসাহ এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো, সত্যি? হ্যাঁ। উৎসাহ রিনিকে জড়িয়ে ধরে বলল, এই খবিসটার সাথে বিয়ে না হলে তোমার মতো বুনো টাইপ যা আমি কোথায় পেতাম? এই মোটেও আমার ভাইটাকে খবিস বলবি না। খবিস বলবো না তো কী করব? জানো আজকে কী করেছে? রিনি অতি আগ্রহের সাথে শুধালো, কী করেছে? বজ্জারটা আমায় বলতে গিয়ে যেভাবে কামড় দিল, ছি ছি, এগুলো কি বলতে যাচ্ছিল? শেষে তো ওকেই লজ্জা পেতে হতো। উৎসার ইচ্ছে করলো নিজের গালে নিজেরই থাপ্পড় বসাতে। পেট পাতলা মুখ একটা। কি হলো বল? উৎসাহ মাথা ঘুরাতে বলল, আরে কিছু না, ঝগড়া করেছে আমার সাথে, বজ্জাত লোক একটা। একটু থেমে রিনিকে কিছু বলতে না দিয়ে বলে উঠল, জানো আমার ছোটোবেলা থেকে অনেক ইচ্ছে ছিল আমার একটা বড় বোন থাকবে, যে আমায় আদর করবে, প্রয়োজনে শাসন করবে, যাকে আমি আমার মনের কথা খুলে বলতে পারবো। তোমায় পেয়ে সেই আশা আমার পূরণ হয়ে গেছে। রিনি উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলিমি, যা ফ্রেশ হয়ে খেতে। সকালে কি না কি খেয়েছিস? উৎসাহ সাই জানিয়ে চলে এলো। রুমে এসে টেবিলের উপর ব্যাগ রাখলো। চোখে পড়লো মেহেরাবের ঘড়ি টেবিলের উপর রাখা। মেহেরাব কি তবে ঘড়ি ছাড়াই গিয়েছে? হয়তো অন্যটা পড়ে গেছে, বেটা তো ঘড়ির অভাব নেই। ঘড়ি লাভারের ঘড়ি দিয়ে ড্রেসিং টেবিলের সামনেটা ভরা। উৎসাহ ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রাখে দিল। মাথায় খেলে গেল মেহেরাবের কিছুক্ষণ আগের কথাগুলো। সত্যিই কি এমন দিন আদৌ আসবে যেদিন উৎসাহ মেহেরাবকে আশেপাশে খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না। মেহেরাবকে না পেলে উৎসাহ কী করবে? তার কি নিজেকে পাগল পাগল লাগবে, উন্মাদ মনে হবে, নাকি ও মেহেরাবকে খুঁজবেই না, হাত পা গুটিয়ে বসে থাকবে? উৎসাহ আর ভাবতে পারলো না। মাথায় হ্যাং হয়ে আসছে ওর। এই কয়েকটা দিন মেহেরাব ওর অজান্তেই ওর মনে অনেকটা জুড়ে বসবাস করছে, তবে উৎসাহ সে বিষয়ে অবগত নেই। মনের অজান্তে ভিড় করে বলল, আমার সাথে ঝগড়া করার জন্য হলেও আপনি আমার সাথে থেকে যান মিস্টার লুসু, চলবে। তো ভিউয়ার্স, গল্পটা পর্ব কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।